কালিদহের মাছ নাকি মানুষের ঘাম আর রক্তের গন্ধ পায়। লোকটির কথা শুনে আমি হাসতে লাগলাম। তখন লোকটি বলতে লাগলো, শহরে থাকো তো, তাই এসব বিশ্বাস করবে না। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের মাঝে ছোট্ট একটি ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। বেশি কথা না বাড়িয়ে চলেন ঘটনায় চলে যাই। আমি নূর ইসলাম আপনাদের জন্য এই ঘটনাটি লিখতে বসেছি। ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। আজ থেকে 10 বছর আগে, সময়কাল আনুমানিক 2016 সাল। আমি শহরে একটা ছোটখাটো চাকরি করতাম। আমার মাছ ধরার নেশা অনেক ছিল। আমি কোনোদিন ভূত প্রেত বিশ্বাস করিনি। আমার কাছে বিজ্ঞান আর লজিকই শেষ কথা। কিন্তু গত ভাদ্র মাসে সেই অমাবস্যার রাত আমার সমস্ত বিশ্বাস উলটপালট করে দিয়েছে। আমি সেই দিন অফিস ছুটি নিয়ে কিছু কাজে গ্রামে যাই। আমি সেখানে যাওয়ার পরে কাজগুলো সেরে ফেলি। তারপর ভাবলাম কিছুদিন থেকে যাই, রাতে মাছও ধরা হবে। সেদিন বিকালে চা দোকানে যাই। সবার সাথে চা খেতে আড্ডা দিতে দিতে একজন লোক বলতে লাগলো, কালিদহের মাছ নাকি মানুষের ঘাম আর রক্তের গন্ধ পায়। লোকটির কথা শুনে আমি হাসতে লাগলাম। তখন লোকটি বলতে লাগলো, শহরে থাকো তো, তাই এসব বিশ্বাস করবে না। তারপর আমি লোকটিকে বলতে লাগলাম, এইসব তোমাদের বানানো কথা। আজ রাতে একাই যাব সেইখানে মাছ ধরতে, দেখি কি হয়। তখন পাশ থেকে এক চাচা বলতে লাগলো, বেশি সাহস দেখানো ভালো না। আমি আর ওই দিক পাত্তা না দিয়ে সেদিন রাতে একাই মাছ ধরতে গিয়েছিলাম গ্রামের শেষ সীমানার সেই বিশাল পুকুরটার পাড়ে। পাড়ে যাওয়ার পর নৌকা নিয়ে পুকুরের মাঝখানে চলে গেলাম। রাত তখন প্রায় 1টা। চারপাশ এতটাই নীরবতা যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে বাজতেছে। টর্চটা নিভিয়ে রেখেছিলাম যাতে মাছ ভয় না পাই। হঠাৎ বড়শিতে একটা হালকা টান অনুভব করলাম। মনে হলো ছোট কোনো পুঁটি মাছ টোপ নিয়ে খেলতেছে। কিন্তু মিনিট 2 পর সুতাটা এমনভাবে টানতে শুরু করলো যে আমার হাতের দামি ছিপটা প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। আমি ভাবলাম নির্ঘাত বড় কোনো আইড় বা বোয়াল মাছ হবে। আমি রিল ঘোরাতে শুরু করলাম, কিন্তু মাছটা পানির উপরে ভেসে উঠতেছে না, বরং আরো গভীরে ডুবে যাচ্ছে। আমি গায়ের জোরে টানতে লাগলাম। হঠাৎ দেখলাম পানির ভিতর থেকে একটা কালো গোল বলের মতো কিছু একটা ভেসে উঠল। অন্ধকারে ভাবলাম কচুরিপানা, কিন্তু টর্চটা জ্বালাতেই আমার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। পানির উপর ভেসে আছে এক গুচ্ছ লম্বা কুচকুচে কালো চুল, আর সেই চুলের মাঝখান থেকে 2টা সাদা বড় চোখ আমার দিকে তাকিয়ে আছে। কোনো পলক পড়ছে না, শুধু স্থির দৃষ্টি। সেই চোখ দুটার দিকে তাকিয়ে আমার মনে পড়ল করিম দাদুর কথা। ওই পুকুরটা তো পুকুর না, ওটা একটা জ্যান্ত কবর। পরের 10 মিনিট আমার জীবনের দীর্ঘতম সময়। আমি ভয়ে পাথর হয়ে গেলাম। ছিপটা ছেড়ে দেওয়ার কথা মাথায় আসতেছিল না, কারণ সুতাটা আমার আঙ্গুলের সাথে পেঁচানো ছিল। হঠাৎ অনুভব করলাম সেই চুলের গোছাটা ধীরে ধীরে আমার নৌকার দিকে এগিয়ে আসতেছে। পানির নিচে কোনো মাছ নেই, আছে একটা মানুষের আকৃতি, যার শরীরটা কুয়াশার মতো ঝাপসা। হঠাৎ একটা ভেজা কণ্ঠস্বর আমার কানের কাছে একদম ফিসফিস করে উঠল, আজ টোপটা ছোট রে, তুই নিজে আসবি। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলায় আওয়াজ আটকে গেল। দেখলাম আমার নৌকার চারপাশ দিয়ে শত শত সাদা হাত পানির নিচ থেকে উঠে আসতেছে। তারা নৌকাটাকে টেনে পানির নিচে নিয়ে যেতে চাইছে। আমি কোনো মতে হাতের সুতাটা কাটলাম। সুতাটা কাটার সাথে সাথে এক বিকট চিৎকারে পুরো এলাকা কেঁপে উঠল। সেই শব্দটা কোনো মানুষের ছিল না, ছিল কোনো হিংস্র পশুর গোয়ানির মতো।
আমি লগি দিয়ে পাগলের মতো নৌকা চালিয়ে তীরের দিকে ছুটলাম। পিছনে তাকিয়ে দেখলাম সেই পুকুরের মাঝখান থেকে একটা বিশাল পানির ঘূর্ণি তৈরি হয়েছে, আর তার ভিতর থেকে সেই সাদা চোখ দুটা আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো রকমে বাড়িতে ফিরলাম। ফিরে এসে দেখতে পেলাম আমার হাতের কবজিতে নীলচে আঙ্গুলের দাগ। আমি এই দাগটি দেখেই ঘাবড়িয়ে পড়ি। আমার হাতে এটা কি? দাগটি তোলার অনেক চেষ্টা করছি, কিন্তু ওঠেনি। তারপর শরীরটা অনেক ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ি। পরের দিন ভোরে আমি করিম দাদুর কাছে গেলাম। আমার কবজির সেই নীলচে আঙ্গুলের দাগ দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাপা গলায় বললেন, তুই বেঁচে ফিরছিস, এটাই অনেক। ওই পুকুরটা তো পুকুর না, ওটা একটা জ্যান্ত কবর। আমি করিম দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু ওইখানে এসব কেন হয়? তুমি কি কিছু জানো? করিম দাদু একটি ঘটনা বলতে থাকলেন। তিনি জানালেন এই ঘটনাটি তার দাদার কাছ থেকে শুনেছেন। আজ থেকে প্রায় ৭০ বছর আগে এক জমিদারের মেয়ে ওই পুকুরে ডুবে মারা গিয়েছিল। তাকে খোঁজার জন্য অনেক ডুবুরি নামানো হয়েছিল, কিন্তু কেউ বেঁচে ফিরেনি। শেষের দিকে দেখা গেল পানির নিচে এক ধরনের জ্যান্ত শ্যাওলা বা লতা আছে, যা মানুষকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। কিন্তু গ্রামের মানুষের বিশ্বাস ছিল ওইটা শ্যাওলা নয়, ওইটা ছিল সেই মেয়ের লম্বা চুল, যা মৃত্যুর পর এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। এরপর থেকে প্রতি অমাবস্যায় ওই পুকুর থেকে অদ্ভুত কান্নার শব্দ পাওয়া যায়, আর ওই দিকে গ্রামের মানুষ যাওয়া বন্ধ করে দেয়। করিম দাদা আমাকে বলে, তোর ভাগ্যটা অনেক ভালো ছিল, তাই বেঁচে ফিরছিস। কারণ আজ পর্যন্ত অমাবস্যার রাতে ওইখান থেকে কেউ বেঁচে ফিরেনি। সেই রাতের পর থেকে আমার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমি খেয়াল করলাম আমি যখনই কোনো পানির উৎসর কাছে যাই, সেটা বালতি ভরা পানি হোক বা বাথরুমের কল পানি, পানির ভিতর থেকে কেউ যেন আমাকে দেখছে। একদিন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে গিয়ে চমকে উঠলাম। আয়নায় আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে বলে মনে হলো। আমি দ্রুত পিছনে ফিরলাম, কিন্তু কেউ নেই। শুধু ঘরের মেঝেতে এক ফোঁটা হিমশীতল পানি টপ করে পড়ল, অথচ ছাদ দিয়ে পানি পড়ার কোনো সুযোগ নেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ঘটল ঘটনার ঠিক 1 মাস পর। পরের অমাবস্যার রাতে আমি তখন গভীর ঘুমে। হঠাৎ মনে হলো আমার বিছানাটা ভেজা লাগতেছে। ধরফর করে উঠে বসলাম। টর্চটা জ্বালাতেই দেখলাম আমার বালিশের পাশে একটা বড় মাছের মাথা পড়ে আছে। মাছটার চোখ দুটো ঠিক সেই রাতের মতো সাদা আর স্থির, আর তার মুখ থেকে বের হয়ে আসে আমার সেই দামি বড়শির সুতাটা, যেটা আমি সেই রাতে কেটে ফেলছিলাম। সুতার মাথায় আমার নিজের গায়ের শুকিয়ে যাওয়া রক্তর দাগ। আমি বুঝলাম সেই জলসত্তাটি আমাকে ভোলেনি। সে আমার দেওয়া টোপ ফেরত দিয়ে গেছে এবং হয়তো বড় কোনো কিছুর জন্য অপেক্ষা করতেছে। এখনো মাঝরাতে আমার ঘরের কোণে ভেজা মাটির গন্ধ পাই। বৃষ্টি নামলে আমি ঘর থেকে বের হতে পারি না। মনে হয় বৃষ্টির প্রতিটি ফোঁটা আসলে সেই সাদা চোখের কান্না। আমি জানি কোনো একদিন হয়তো সেই নীলচে আঙ্গুলের ছাপগুলো আবার আমার কবজিতে জেগে উঠবে, আর সেদিন হয়তো কালিদহের সেই অভিশপ্ত জল আমাকে আর ছেড়ে দিবে না। আজ 10টা বছর পার করেছি, তারপরেও সেদিনের ভয় আমি ভুলতে পারিনি। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন। প্রিয় লিসেনার্স, আশা করি আপনাদের কাছে এই ঘটনাটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।